আচ্ছা শুরু করছি। গোপাল আরেকবার বলে দেয় যারা জয়েন করেনি ইমিডিয়েট জয়েন করতে, ঠিক আছে? শুরু হয়ে গেল। দেখ স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখ এবার দেখ দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তারা ফুল স্ক্রিনটা হোক। আজকে যে প্র্যাকটিক্যালটা করাবো হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন মোর সল্ট বাই টাইট্রেটিং উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে মোর সল্টের মধ্যে কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে সেটাকে আমরা বার করবো। কিসের সাহায্যে বার করবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে টাইট্রেশন করে। So what we have to do? We'll have to determine the number of water of crystallization in more salt by titrating with which compound? The compound is KMnO4 and its name is potassium permanganate. মানে we have to find out the water of crystallization in more salt by titrating it with KMnO4. KMnO4, what is its name? Its name is potassium permanganate. Next, first, what is water of crystallization? আগের দিনও বললাম যে যখন একটা ক্রিস্টাল তৈরি হয়, ক্রিস্টাল মানে কি? ক্রিস্টাল মানে হচ্ছে একটা বস্তু যার একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, ঠিক আছে? যেমন কিছু কিছু হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, কিছু কিছু হচ্ছে রেক্ট্যাঙ্গেল, কিছু কিছু হচ্ছে টেট্রাহেড্রন, প্রত্যেকটা একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, ঠিক আছে? ক্রিস্টাল হচ্ছে একটা কম্পাউন্ড যাদের একটা ডেফিনাইট জিওমেট্রি আছে, হুইচ হ্যাভ এ ডেফিনাইট জিওমেট্রি। নেক্সট, এবার হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কাকে বলে? যে ওই ক্রিস্টাল গুলো তৈরি হওয়ার সময় তার মধ্যে কিছু পরিমাণ জল পরিবেশ থেকে শোষিত হয়, সেটাকেই আমরা বলি হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। সো ডিউরিং ফরমেশন অফ দ্য ক্রিস্টালস আগের দিনও বলেছিলাম সাম অ্যামাউন্ট অফ ওয়াটার is absorbed from the atmosphere and is known as water of crystallization. So আমাদের ক্রিস্টাল তৈরি হওয়ার সময় আমাদের পরিবেশ থেকে কিছু জল অ্যাবসর্ব করে, সেটাকেই আমরা বলেছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। So during formation of a crystal, some amount of water is absorbed and we called it water of crystallization. তার মানে যতগুলো জল মলিকুলস অ্যাবসর্ব হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে একটা ক্রিস্টালের সঙ্গে যতগুলো জলের মলিকুল যুক্ত আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে আমাদের যে একটা ক্রিস্টাল আছে তার সঙ্গে যতগুলো জল মলিকুল যুক্ত আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা ক্রিস্টাল তৈরি হওয়ার সময় আমাদের পরিবেশ থেকে কিছু পরিমাণ জল শোষণ করে। সেই যতগুলো জল শোষণ করে এক মোল ক্রিস্টাল তৈরি করার সময় সেটাকেই আমরা তার বলি হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। সো ডিউরিং ফরমেশন অফ এ ক্রিস্টাল some amount of water molecules are absorbed. The number of water molecules absorbed, the number of water molecules absorbed during formation of crystal, during formation of 1 mole of crystal is known as water of crystallization. Any problem? নো স্যার। হ্যাঁ বল। নো স্যার। স্যার বলছো লাস্টের ওটা কি বললেন, কি নাম্বার? ওই জায়গাটা কেটে কেটে The গেল, শুনতে number পেলাম না। of water molecules absorbed during formation of 1 mole of crystal is known as water of crystallization. মানে যতগুলো ওয়াটার মলিকুল অ্যাবসর্ব হচ্ছে কিসের সময়? 1 মোল ক্রিস্টাল তৈরি হওয়ার সময়, সেটাকেই আমরা বলি হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তো আমরা মোর সল্টের ফর্মুলাটা অলরেডি জানি, FeSO4 NH4 হোল টুয়াইস SO4 আগের দিন লিখিয়েছিলাম, XH2, এক্সটা কি? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। আরেকবার রিক্যাপিচুলেট করছি, দ্য ফর্মুলা অফ মোর সল্ট ইজ FeSO4 NH4 whole twice SO4 XH2. What is X? X is the water of crystallization. এটা কতগুলো water of crystallization আছে সেটাই আমরা বার করব। So the general formula of more salt is
FeSO4, NH4 whole twice SO4, and XH2O. This X is the water of crystallization. We have to find this value of X. এটাই আমাদের কাজ। This practical is we have to find this value of X. So Morse sorted formula হচ্ছে FeSO4, NH4 whole twice SO4, XH2O. এই X টাই বার করতে হবে, এটাই আমার আজকের কাজ। So the formula of Morse salt is FeSO4, NH4 whole twice SO4, XH2O. We have to find this X. আচ্ছা রেকর্ডিংটা কি আমি অন করেছি না ভুলে গেছি? হ্যাঁ স্যার অন আছে। হ্যাঁ স্যার করা আছে। So the formula of Morse salt is FeSO4, NH4 whole twice SO4, XH2O, where X is the water of crystallization. We have to find this X. This is our work. So Morse salt formula is FeSO4, NH4 whole twice SO4, XH2O. We have to find this X. বারবার আমি ওই জন্য কথাটা বলছি। So what is the name of Morse salt? Morse salt এর আরেকটা নাম কি? আমরা আগের দিনও বলেছিলাম ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট। The name of Morse salt is, other name of Morse salt is ferrous ammonium sulfate. This একজন তো সাউন্ডটা অন করে রেখেছে, একটু অফ করো, নাহলে একটা ঘ্যার ঘ্যার আওয়াজ আসছে। Morse salt এর ফর্মুলা হচ্ছে, Morse salt এর আরেকটা নাম হচ্ছে ferrous ammonium sulfate, FeSO4, NH4 whole twice SO4. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার, না নেক্সট স্যার প্রবলেম নেই। নেক্সট আমাদের এখানে দুটো স্টেপ করতে হবে। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে সেটাকে বার করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো স্টেপে প্র্যাকটিক্যাল করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। এবার কিন্তু আমার ব্যালেন্সটা কাজে লাগবে, তোমাদের নিজেদের ব্যালেন্স করাবো। তো ফার্স্ট we have to standardize the potassium permanganate with oxalic acid. And what is our second step? We have to find out the amount of iron in Morse salt with the help of the potassium permanganate. মানে প্রথম স্টেপটা কি? আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে কিসের সাহায্যে? অক্সালিক অ্যাসিডের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা কি? আমাদের মোট সল্টের মধ্যে কতটা আয়রন আছে সেটাকে বার করতে হবে কিসের সাহায্যে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে। So first we have to standardize potassium permanganate with the help of the oxalic acid. And what is our second step? The second step is we have to find out the amount of iron in Morse salt with the help of the potassium permanganate. That's it. Next, why the standardization of potassium permanganate is necessary? দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের মতো প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন নয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্যান্ডার্ডাইজেশনটা কেন প্রয়োজন? আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনটা নিই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, এবং সেই কারণে ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করার প্রয়োজন হয়। We know potassium permanganate is a secondary standard solution. So for this reason, we have to standardize the potassium permanganate. Potassium permanganate standardize এর প্রয়োজন কেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং তাই জন্য এটাকে স্ট্যান্ডার্ডাইজ এর প্রয়োজন হয়। Potassium permanganate is a secondary standard solution, and for this reason, we have to require this standardization. Next, এবার বলো তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? আমি বহুবার বলি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? স্যার প্রপারলি ওয়েট করা যায় না, কনসেন্ট্রেশনটা
ডিগ্রেড করে স্যার টাইম আছে Very good. Secondary standard solution is a solution which cannot be weighted properly and whose concentration decreases with time. Secondary standard solution হচ্ছে একটা সলিউশন যেখানে কি হবে, যেটা সহজে ওজন করা যায় না, যেটাকে সহজে ওজন করা যায় না এবং ওর কনসেন্ট্রেশনটা কি হয় সময়ের সাথে সাথে কমে। Next, why it is standardized against oxalic acid? What is oxalic acid? Oxalic acid কি actually? Why potassium permanganate solution is standardized against oxalic acid? So what is oxalic acid? স্যার প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন Very good. Potassium permanganate is why potassium permanganate is standardized against oxalic acid? We can standardize against any solution. Why we take oxalic acid as standard? মানে আমরা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অন্য কোনো সলিউশন নিয়ে স্ট্যান্ডার্ডাইজ করতে পারতাম, কেন আমরা ওটা অক্সালিক অ্যাসিডটাই নিতে গেলাম কেন? মাথায় রাখবে, অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং ওর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে। তাই জন্যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে অক্সালিক অ্যাসিডের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। তো oxalic, why is potassium permanganate standardized against oxalic acid? You know, oxalic acid is a primary standard solution, and so in order to standardize a secondary standard solution, what is the secondary standard solution? Secondary standard solution is a potassium permanganate here. In order to standardize the secondary standard solution, we require a primary standard solution. So here the primary standard solution is the oxalic acid. মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমাদের একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের প্রয়োজন হয়। এখানে সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো in order to standardize a secondary standard solution, we require a primary standard solution. Here the primary standard solution is the oxalic acid. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমাদের একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের প্রয়োজন হয়। এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। বল কোনো প্রবলেম আছে? নো স্যার নেক্সট প্রসিডিওরটা কি একটু আমি বলে ফেলি, সেই এক কাজ। আচ্ছা আগে ব্যালেন্সটা বল, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিড। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসে রিডিউস হচ্ছে? ম্যাঙ্গানাস সালফেটে রিডিউস হচ্ছে। এবং অক্সালিক অ্যাসিডটা কিসে অক্সিডাইজড হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। Potassium permanganate is reduced to manganese sulfate and oxalic acid is oxidized to carbon dioxide. ঠিক আছে, এই ধরো এই তোমাদের এই যে ব্যালেন্সটা, মানে এই যে আমাদের অক্সিডেশন নাম্বারটা, সেটা আমি পরের দিন শেখাবো, কারণ পরের দিন টাইমটা বেশি থাকবে। ঠিক আছে, তোমরা করো না, প্র্যাকটিস করো, মানে কত অক্সিডেশন নাম্বার হবে সেটা তোমরা প্র্যাকটিস করো। আমি পরের দিন আবার গুছিয়ে তোমাদের বলে দেবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট is reduced to manganese sulfate and oxalic acid is oxidized to produce carbon dioxide. Potassium permanganate বিজারিত হচ্ছে কিসে? ম্যাঙ্গানাস সালফেটে, and oxalic acid is oxidized to produce carbon dioxide. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস সালফেটে রিডিউসড হয় এবং অক্সালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডে অক্সিডাইজড হয়। এইবার আমরা ব্যালেন্সে ফেলে যাই, নিজেরা বলবে। ফার্স্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্রেকস টু ফর্ম হোয়াট? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে কি তৈরি করে? স্যার K প্লাস আর MnO4 মাইনাস। কে প্লাস প্লাস MnO4 মাইনাস। এখানেই ফেলে যাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্রেক ডিসোসিয়েটস টু ফর্ম হোয়াট? Potassium permanganate dissociates to form what? K plus আর MnO4 minus.
plus MnO4 minus. Manganese sulfate dissociates to form what? Sir, Mn2 plus SO4 2 minus. Very good. পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে এটা পাই হচ্ছে K প্লাস এবং MnO4 মাইনাস, এবং ম্যাঙ্গানেজ সালফেটকে ভেঙে যেটা পাই হচ্ছে Mn প্লাস 2 এবং SO4 মাইনাস 2। ফার্স্ট আগে চিন্তা করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্রেক্স টু ফর্ম K প্লাস and MnO4 minus, and MnSO4 breaks to form Mn plus 2 and SO4 minus 2. So here MnO4 minus is reduced to Mn plus 2. বলো কোনো প্রবলেম আছে? MnO4 minus is reduced to Mn plus 2. So KMnO4 breaks to form K plus and MnO4 minus, and MnSO4 breaks to form Mn plus 2 and SO4 minus 2. So here MnO4 minus is converted to Mn plus 2. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো। No, sir. পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে কি তৈরি করে? K প্লাস এবং MnO4 মাইনাস, এবং MnSO4 ভেঙে কি তৈরি করে? Mn প্লাস 2 এবং SO4 মাইনাস 2। তাহলে এই MnO4 মাইনাসটা কিসে পরিবর্তিত হয়েছে? Mn প্লাস 2 তে। বলো যে বলছিলে C+H এটা যোগ করে দেখো তো কতগুলো কার্বন আছে, কতগুলো অক্সিজেন আছে, কতগুলো হাইড্রোজেন আছে। How many carbons, how many oxygens, and how many? দুটো কার্বন, চারটে অক্সিজেন আর দুটো হাইড্রোজেন। Very good. So what is the general representation? C2O4 O4 H2 H2. এবার C2O4 H2 এটা ভেঙে কি তৈরি হবে? বলো। C2O4 H2 এটা ভেঙে কি তৈরি হবে? পারবে, ভয় পেও না। CO2 আর 8 H2 C2O4 H2 এটা ভেঙে কি তৈরি হবে? 10 CO2 আর 8 H2 আমি বলি C2O4 H2 ভেঙে যেটা তৈরি হবে হচ্ছে 2H plus C2O4 minus 2। হ্যাঁ স্যার, 2H plus C2O4 minus 2। প্রথমে আমাকে বলো কতগুলো কার্বন আছে এখানে? হাউ মেনি কার্বনস আর দ্যাট? স্যার দুটো। C2. How many oxygens are there? চারটে। And how many hydrogens? দুটো। Two. Very good. So C2O4 minus 2 is, so what is the representation? C2O4 H2. Any problem? C2O4 H2. Any problem? It breaks to form what? 2H plus C2O4 minus 2. C2O4 H2 breaks to form 2H plus and C2O4 minus 2. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। And it is oxidized to which molecule? What is the molecule here? What is the molecule here? স্যার অক্সালিক অ্যাসিড। No. It is the oxalic acid. কার্বন It is oxidized to কোনটা? কার্বন ডাই অক্সাইড। Very good. So C2O4 minus 2 is oxidized to CO2. এবার আমি কি বলি আরেকবার জিস্ট করে দিচ্ছি। First, MnO4 minus is reduced to Mn plus 2 and C2O4 minus 2 is oxidized to CO2. বলো কোনো অসুবিধা আছে? এবার তবে আমি ব্যালেন্সটা দিতে পারবো। MnO4 minus is reduced to Mn plus 2 and C2O4 minus 2 is oxidized to CO2. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। এবার ব্যালেন্সটা চল, তাহলে MnO4 মাইনাস থেকে Mn প্লাস 2 ব্যালেন্স করতে হবে, নিজেরা করো। MnO4 মাইনাস 2 Mn প্লাস 2 ব্যালেন্স করো, দেখো এটা মেলে কিনা। আমি তোমাদের দিকে করাবো বলেই আমি আজকে বললাম এখানে দেখে আসছো। MnO4 মাইনাস থেকে Mn প্লাস 2 এই ব্যালেন্সটা করো। 3 minutes টাইম,
কারণ একটা ব্যালেন্স করতে 3 মিনিটের বেশি দেওয়া উচিত। mn ওপর মাইনাস টু mn প্লাস টু, জাস্ট ব্যালেন্স ইট। হ্যাঁ স্যার হয়ে গেছে। দাঁড়া বাকিগুলো করুক, এটা পারবি আমিও জানি। mn ওপর মাইনাস টু mn প্লাস টু, জাস্ট ব্যালেন্স ইট। যে পারবি না সে আমাকে বলবি, আমি পারছি না। যে পারবি না বল আমাকে, আমি পারিনি বল, আমি দরকার হলে আবার বুঝিয়ে দেবো। যে পারবি না বল যে আমি পারিনি, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। বলো কোনো প্রবলেম হলে বল, যে ব্যালেন্সটা আমি পারিনি বলো। সবাই পেরেছো? আমি তাহলে সেটাই বুঝবো। তাহলে আমি এবার বলে দিই, mn ওপর মাইনাস থেকে দেখ mn প্লাস টু হচ্ছে। দেখ দুটো ম্যাঙ্গানিজ কিন্তু প্রথমে ব্যালেন্স আছে, লেফট সাইডেও একটা ম্যাঙ্গানিজ, রাইট সাইডেও একটা ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজটা আমাদের ব্যালেন্স আছে। দেখ লেফট সাইডেও একটা ম্যাঙ্গানিজ, রাইট সাইডেও একটা ম্যাঙ্গানিজ। Left side contains one manganese and the right side contains one manganese. So the manganese is balanced. Now just see how many oxygens are present in the left side. How many oxygens are present in the left side? স্যার চারটে। That is. So what we'll have to do? We'll have to add. What do we have to add? We have to Water add molecules. 4H2O in the right side. দেখ আমাদের লেফট সাইডে কটা অক্সিজেন আছে? চারটে অক্সিজেন আছে। তাহলে আমাদের রাইট সাইডে কটা জল যোগ করতে হবে? চারটে জল, একদম সিম্পল। So 4 oxygens are in the left side. So we'll have to add 4 water in the right side. Very simple. Now how many hydrogens are extra? Now how many hydrogens are extra? 4 ঠিক করে হিসাব কর, মারবো একটা কানের গোড়া। 4 into স্যার 8টা 8টা। So how many hydrogens are extra? 4 into 2 means how many? 8. So just 8, add 8H plus on the left side. Means hydrogens are extra in the right side. So we'll have to add H plus in the left side. তাহলে কি হলো? দেখ রাইট সাইডে আমাদের 8টা হাইড্রোজেন এক্সট্রা আছে, তাহলে লেফট সাইডে আমরা কি করব? 8টা H প্লাস যোগ করব। ঠিক আছে? সো ফার্স্ট ইজ 4 oxygens are there, চারটে অক্সিজেন লেফট সাইডে আছে, ওই জন্য রাইট সাইডে 4টি জল যোগ করলাম। তাহলে কতগুলো হাইড্রোজেন এখানে হলো? 8টা হাইড্রোজেন হলো। ঠিক আছে? এই জন্য আমরা 8টা H প্লাস লেফট সাইডে যোগ করলাম। ঠিক আছে? এবার আমরা কি করছি? ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। দেখ এর মাথায় কত চার্জ আছে? mn এর মাথায় কতগুলো চার্জ আছে? একটা মাইনাস। একটা। তাহলে এটা কি মাইনাস কি ফর্মে আছে? -1 মাইনাস মাইনাস কি ফর্মে আছে? -1 আর এই হাইড্রোজেনের মাথায় কি আছে? প্লাস। প্লাস মানে ওটা কি? +1 +1। কতগুলো হাইড্রোজেন আছে? +8 কটা হাইড্রোজেন আছে? স্যার 8টা। আটটা। তাহলে +1 × 8 মানে কত? +8 তাহলে -1 আর +8 যোগ কর, কত হলো? +7 +7। ভেরি গুড। এদিকে কটা আছে? +2। +2। আর জলে কিছু আছে? না না স্যার ওটা 0। তাহলে এদিকে +7 আছে, এদিকে +2 আছে। তাহলে +7 থেকে +2 করতে গেলে আমাদের কি করতে হবে? কমাতে হবে না বাড়াতে হবে? কমাতে হবে 5টা স্যার। ইলেকট্রন
না 5 7 থেকে 5 +7 থেকে +2 করতে গেলে কি করতে হবে? কমাতে হবে কমাতে না হবে স্যার, কমাতে হবে। কমাতে হবে? কমাতে গেলে আমাদের কমাতে হবে স্যার, অক্সিডেশন নাম্বার কমাতে গেলে আমরা কি বলেছিলাম? ইলেকট্রন যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? যোগ করি স্যার। যোগ করতে হবে স্যার। দেখ 5টা ইলেকট্রন যোগ হয়েছে, বুঝেছে? হ্যাঁ স্যার। দেখ এখানে ছিল +7, এখানে ছিল +2, তাহলে আমাকে 5 কমাতে হচ্ছে। 5 কমাতে গেলে কটা ইলেকট্রন যোগ করতে হবে? 5 কমাতে গেলে কটা ইলেকট্রন যোগ করতে হবে? আমাকে 5টা ইলেকট্রন যোগ করতে হবে। বল কোনো প্রবলেম আছে? বল কারো কোনো প্রবলেম না আছে? স্যার। স্যার আমার আছে। হ্যাঁ কি প্রবলেম? স্যার বুঝতে পারিনি নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য। দেখ একই জিনিস আগের দিনে ল্যাবটাই করালাম। 4টে অক্সিজেন আছে, ঠিক আছে, লেফট সাইডে আছে, তাহলে কতগুলো জল রাইট সাইডে দেবো? 4টে জল দিলাম, ঠিক আছে। তখন কটা হাইড্রোজেন এক্সট্রা হলো? দেখ 8টা হাইড্রোজেন এক্সট্রা হলো। 8টা হাইড্রোজেন ওদিকে ওই জন্য বাঁ দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখ 4টে অক্সিজেন বাঁ দিকে এক্সট্রা আছে, তাই জন্য 4টে জল ডান দিকে দিলাম, ঠিক আছে। এবার তাহলে কি হলো? এখানে কটা হাইড্রোজেন এক্সট্রা হলো? 4 × 2 মানে 8টা, তাই জন্য আমরা বাঁ দিকে দিলাম 8টা হাইড্রোজেন, ঠিক আছে। এই অব্দি কি আছে? এবার দেখ এর মাথায় কতগুলো আছে? -1 আর কতগুলো, আর এটার মাথায় কি আছে? +1। কতগুলো +1 আছে? 8টা। -1 এর সঙ্গে +8 যোগ করলে কত হয়? +7। -1 এর সঙ্গে +8 যোগ করলে কত? +7। আর এটাই দেখ কত আছে? +2। কিন্তু জলের কোনো চার্জ নেই, তাই তো? এখানে কতগুলো আছে? +2 আছে না? তাহলে +7 থেকে +2 মানে কি করতে হচ্ছে? +7 থেকে +2 মানে কি করতে হচ্ছে? কমাতে হবে। 5 কমাতে হবে। তাহলে 5 কমাতে গেলে আমার কি করতে হবে? 5টা ইলেকট্রন যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? অ্যাড করতে হবে। দেখ অ্যাড করেছি, ঠিক আছে। স্যার আমার একটা ডাউট না, আমার ডাউট হচ্ছে আপনি দেখুন গিভস যে সাইনটা আছে, গিভ সাইনের পর আবার হাইড্রোজেন তো 8টা ছিল, মানে 4 × 2 8 হয়েছে, তাহলে আবার সাইডে কেন × 2 করছি? ওটা পরে আসছি, ওটা এখন আমি যাইনি, ও আচ্ছা। এখনো যাইনি। এবার দেখ আমরা অক্সালিক অ্যাসিডকে কি বলেছিলাম? C2O4 - 2, তাই তো? হুম এখান থেকে কি তৈরি হচ্ছে? দুটো কার্বন ডাই অক্সাইড, তাই তো? হুম দেখ তো কার্বন অক্সিজেনটা ব্যালেন্স হয়েছে কিনা? লেফট সাইডে আছে C2O4 - 2 আর রাইট সাইডে আছে দুটো কার্বন ডাই অক্সাইড। দেখ তো কার্বন অক্সিজেন গুলো ব্যালেন্স হয়েছে কিনা? কার্বন অক্সিজেন হ্যাঁ স্যার। আচ্ছা এরকম ভাবে ভাবিস, C2O4 - 2 আর এখানে কি ছিল? কার্বন ডাই অক্সাইড, তাই তো? হ্যাঁ স্যার। কার্বন ডাই অক্সাইড C2O4 - 2 আর এখানে ছিল কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনটাকে ব্যালেন্স করতে গেলে আমার কতগুলো দিতে হবে? কতগুলো কার্বন? কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে স্যার মাল্টিপ্লাই করতে হবে। ভেরি গুড। দেখ C2O4 - 2 আর এখানে কার্বন ডাই অক্সাইড ছিল, এখানে C2O4 - 2 ছিল, এখানে কার্বন ডাই অক্সাইড ছিল। একদম সিম্পল চিন্তা। তাহলে এখানে কতগুলো কার্বন আছে? দুটো, আর এই সাইডেও তো দুটোই আছে, তাহলে আবার না ব্যালেন্স। এখানে তো শুধু কার্বন ডাই অক্সাইড ছিল, তোকে কি 2 কার্বন ডাই অক্সাইড দিয়ে দেবে? তোকে যখন পরীক্ষা ব্যালেন্স করতে বললো তখন কি তোকে 2 কার্বন ডাই অক্সাইড দেওয়া থাকবে? তুই চিন্তা কর, তোকে দেওয়া থাকবে শুধু কার্বন ডাই অক্সাইড। ও আচ্ছা, দেয়া থাকবে না। না, তাহলে বল এখানে কটা কার্বন ছিল? এখানে দুটো আছে, ওখানে এখানে কটা আছে? এখানে 2টা। একদম চিন্তা করিস আগে, বল কটা কার্বন আছে? একটা, কিছু নেই। একটা। তাহলে কটা দিয়ে, কত দিয়ে করতে গেলে 1 কে কত দিয়ে করলে 2 হয়? 2 2 দেখ 2 দিয়ে গুণ করেছি। তাহলে C2O4 - 2 থেকে দুটো কার্বন ডাই অক্সাইড। এটা কি এবার দেখ কার্বন আর অক্সিজেন দুটোই কি ব্যালেন্স হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে। দেখ সবাই বল, মানে C2O4 - 2 থেকে দুটো কার্বন ডাই অক্সাইড হয়েছে। এবার বল যে কার্বন আর অক্সিজেনটা ব্যালেন্স হয়েছে কিনা? হয়েছে। কেন? লেফট সাইডে কটা কার্বন আছে? লেফট সাইডে কার্বন আছে দুটো, রাইট সাইডেও দুটো। লেফট সাইডে অক্সিজেন 4টে, এইদিকে হুম। রাইট হ্যান্ড সাইডেও অক্সিজেন 4টেই আছে। ভেরি গুড। এবার ইলেকট্রনটা ব্যালেন্স কর। প্রথমটার মাথায় কত আছে? -2। -2। আর এটায় কটা আছে? এটাই কি আছে? এটাই কিছু নেই, তাই জন্য ওইটা তাহলে -2 থেকে 0 করতে গেলে আমায় কি করতে হবে? ওখান থেকে ডিডাক্ট করতে। তাহলে কটা ইলেকট্রন ডিডাক্ট করতে হবে? দুটো। তাহলে C2O, তোরা এবার ব্যালেন্সটা লিখে ফেল, না হলে তোরা বুঝতে পারবি না। তোরা খাতায় লেখ। তাহলে এখানে ছিল হচ্ছে -2, এখান থেকে তোকে 0 করতে হচ্ছে। একদম সিম্পল, -2 থেকে 0 করতে হচ্ছে। -2 থেকে 0 করতে গেলে আমায় কি করতে হবে? 2 যোগ করতে হয়।
2 যোগ করতে গেলে আমার কটা ইলেকট্রন ডিডাক্ট করতে হবে, মানে কটা ইলেকট্রন বিয়োগ দিতে হবে, 2 ইলেকট্রন। এবার তোরা তোরা একটুখানি খাতায় লিখে ফেল, না হলে একটু, এটা তো ডেতে এই সাইডে ক্লাস দেওয়া আছে, তোরা ওই আমি যেভাবে বললাম ওইভাবে কর, লেখ, তোরা একটু খাতায় লিখে ফেল, আর তাহলে আমি বলতে পারবো। স্যার দুটো লিখে নিচ্ছি। দুটো স্টেপকে একটু লিখে ফেল। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে বল, আগে এটা চিন্তা করি, এখানে কটা ইলেকট্রন আছে, নিচেরটায় কতগুলো ইলেকট্রন বিয়োগ দিয়েছি, স্যার দুটো। আর উপরেরটা 5টা। আগে সেটা চিন্তা কর, নিচেরটায় কতগুলো বিয়োগ দিয়েছি আমরা, দুটো স্যার। দুটো, আর উপরেরটা কতগুলো যোগ করেছি, 5টা। 5টা। এবার কাটাকাটি করতে গেলে কি করতে হবে, ঠিক এলিমিনেশনের কথা চিন্তা কর, কাটাকাটি করতে হবে। 5কে কি 2 দিয়ে কাটা যায়, না স্যার। 5কে কত নিয়ে গেলে তুই 2 দিয়ে কাটতে পারবি, স্যার 10-এ। দেখ আমি একদম সিম্পল বলছি, 5কে, দেখ এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে 5কে কি কখনো 2 দিয়ে কাটা যায়, সেটা আমাকে বল। না স্যার। ওপরে আছে 5, নিচে আছে 2, তাহলে 5কে কি কখনো 2 দিয়ে কাটা যায়, না স্যার। আমাকে তো ইলেকট্রন কাটতে হবে, এটাই তো ব্যালেন্সের রুল, সেটা তো জানিস, আমাকে ইলেকট্রনটা কাটতে হবে, সেটা তো জানিস, হ্যাঁ স্যার। আমাকে ইলেকট্রনটা, হ্যাঁ বলো, জানি স্যার, এটাই বললাম। ইলেকট্রনটা কাটতে হবে। ওপরে আছে 5, নিচে আছে 2, তাহলে সেটা তো কাটতে পারবো না, তাহলে 5কে কত নিয়ে গেলে আমি 2 দিয়ে কাটতে পারবো, 5কে কত দিয়ে গুণ করলে আমরা 2 দিয়ে কাটতে পারবো, স্যার 2 দিয়ে স্যার 10 হবে। 10 দেখ কাটতে হবে। ওই জন্য 2 দিয়ে গুণ করলাম, আর 2টাকে কত দিয়ে গুণ করতে হবে, 10 করতে গেলে 5 দিয়ে স্যার। 5 দিয়ে, দেখ এবার ব্যালেন্স মিলে, এবার যোগ কর, জাস্ট মানে পুরো জিনিসটাই কিন্তু 5 দিয়ে গুণ হবে, আর এটার পুরো জিনিসটাই 2 দিয়ে গুণ হবে, এটা ভুল করবি না, এর পুরো জিনিসটা 2 দিয়ে গুণ হবে, এর পুরো জিনিসটা 5 দিয়ে গুণ হবে। এবার তোরা যোগ কর, খাতায় লেখ, নাহলে কিন্তু পারবি না, ঠিক আছে, খাতায় লেখ। স্যার হ্যাঁ বল, বলছি যে স্যার অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন মানে কি? অটোক্যাটালিটিক মানে হচ্ছে সেলফ রিঅ্যাকশন, আসছে মানে নিজের দ্বারা ক্যাটালাইজড, মানে যেমন তোর হচ্ছে, আমি সিম্পল বলছি একটা এক্সাম্পল, ধর আমাদের যে মানে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটা ভেঙে H2 আর O2 তৈরি করে, এটা হচ্ছে একটা অটোক্যাটালিটিক রিঅ্যাকশন, মানে নিজেই ক্যাটালাইজ হয়ে যায়, কোনো কিছু লাগে না, ঠিক আছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বল, এটাও তো স্যার, এটাও তো এটাও একটা স্যার। অটোক্যাটালিটিক রিঅ্যাকশন, একদম। নিয়ে ব্যালেন্সটা কারোর প্রবলেম হলে বল, তবে আমি পরেরটা এগোবো। রে রেকর্ডিং অফ করলি কে রে, স্যার মেসেজ করছে স্যার, রেকর্ডিং কি মেসেজে কি লিখেছে, রেকর্ডিং। দেখছি স্যার আপনি। অসুবিধা থাকলে বল, কারোর কোনো যদি অসুবিধা, শুনতে পাচ্ছেন ওটাই বললো। ট্রিনা কি দে, বলছিস? স্যার আমি ভালো করে শুনতে পাচ্ছি না কিছু, আর বারবার লেফট হয়ে শুনতে যাচ্ছে, পাচ্ছি? আবার মাঝে মাঝে ফেইল হচ্ছে। শুনতে পাচ্ছে না, শোনা যাচ্ছে না, হ্যাঁ স্যার, আমরা শুনতে শ্রীনাথ পাচ্ছি। তাহলে, শ্রীনাথ তাহলে আজকে কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে, বল, কারোর কোনো ব্যালেন্সের প্রবলেম থাকলে বল। তাহলে এখানে ছিল 5, এখানে ছিল 2, তাহলে 2কে তো 5 দিয়ে কাটতে পারবো না, তাই জন্য 5কে 2 দিয়ে গুণ করে 10-এ নিয়ে গেলাম, আর 2কে 5 দিয়ে গুণ করে 10-এ নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখ ব্যালেন্সটা মিললো কিনা, আমার এই তলার ইকুয়েশনের সাথে মিলেছে কিনা, আমাকে সেটা বল, যে আমার মেলেনি, কারোর যদি না মিলে থাকে বল যে আমার মেলেনি, ব্যালেন্সটা শিখতে হবে কিন্তু, বল কারোর যদি না মিলে থাকে বল যে আমার মেলেনি, বল, যে কেউ যদি বুঝতে পারিস নি বল আমাকে ক্লিয়ারলি, আমি ওই টাইম নিয়ে পড়াচ্ছি, যে আমার মেলেনি, আমি বুঝতে পারি, বল, না বললে কিন্তু বুঝতে পারবো না।
তাহলে বুঝবো সবাই বুঝে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা কোথায় মুখ খুলছে না তো কেউ? স্যার জি হ্যাঁ এই স্যার, তলার বুঝতে ইকুয়েশনটা পেরেছি। এসছে কি? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। বুঝেছি। নেক্সট, এবার আমরা এটা হ্যাঁ প্রসিডিওর, স্যার। এবার আমরা প্রসিডিওরটা বলি, ঠিক আছে? প্রথম প্রসিডিওর কি? দেখ, সিম্পল। একটা 10 ml অক্সালিক অ্যাসিড 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, ঠিক আছে? সেই আগের দিনের মতো 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব, এবং এটা একটা বৈশিষ্ট্য আছে, এটাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হবে। কেন? এই প্রশ্নটাই আসবে। মানে 10 ml অক্সালিক অ্যাসিড নিয়ে ওটা 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব এবং ওটাকে উত্তপ্ত করব, এটা তোর হট প্লেটে বসিয়ে দেবো, সেটাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করবো। কেন হঠাৎ 70 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করবো কেন? দেখ, মাথায় রাখবি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে রিয়াকশন অক্সালিক অ্যাসিড, এটা একটু গরম থাকবে, রিয়াকশনটা খুব ফাস্ট হবে, ঠিক আছে? মানে ক্যাটালাইজড হবে, তাই জন্যই গরমটা করা হয়। মানে হঠাৎ এই মিক্সচারটা গরম করার প্রয়োজন হলো কিছুই না, হিট করলে এই রিয়াকশনটা ক্যাটালিস্ট হয়, মানে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিয়াকশনটা খুব ভালো হয়, তাই জন্য এটাকে একটু হিট করা, মানে রিয়াকশন ইজ ক্যাটালাইজড বাই হিট, ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিচ্ছি, 10 ml অক্সালিক অ্যাসিড 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, তার মধ্যে 10 ml সালফিউরিক অ্যাসিড দেবো, ঠিক আছে? এবার ওটাকে হিট করব 70 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেন হিট করব? রিয়াকশনটা হিটের প্রেজেন্সে তাড়াতাড়ি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা বুলেট থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢালতে থাকবো যতক্ষণ না কালারটা গোলাপি হবে, যতক্ষণ না কালারটা গোলাপি হবে, ঠিক আছে? এক্সপেরিমেন্টটা 3 বার করতে পেরেছি, এক কথা, এগুলো আর বলার কিছু নেই, ঠিক আছে? সো 10 ml of oxalic acid solution was taken in a 100 ml conical flask. About 10 ml of sulfuric acid was added and heated to 70 degrees centigrade. Why it was heated to 70 degrees centigrade? Because at 70 degrees centigrade means the reaction is catalyzed by heat. So we have to heat at 70 degrees centigrade. Then we titrate it with potassium permanganate until the color turn light pink. The procedure was repeated 2 times. মানে একবার তো করলি, আরো 2 বার, repeated 2 more times. আচ্ছা, এবার বলতো এই টাইট্রেশনটা কোনো কি ইন্ডিকেটর লাগছে? না স্যার। এই টাইট্রেশনটায় কোনো ইন্ডিকেটর লাগে না, এটা একটা বৈশিষ্ট্য। এই টাইট্রেশনটায় কোনো ইন্ডিকেটর লাগে না, ইন্ডিকেটর ছাড়াই কিন্তু সে লাইট পিঙ্ক কালার তৈরি করছে। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। আর গোপাল একটু আগেই বললো এটা হচ্ছে একটা অটো ক্যাটালিটিক রিয়াকশন, মানে নিজের দ্বারাই রিয়াকশনটা হয়ে যায়, মানে কোনো ইন্ডিকেটর লাগে না, ওটাও আরেকটা পয়েন্ট। প্রথম কথা, এই টাইট্রেশনে কোনো ইন্ডিকেটর লাগে না। কেন? ইন্ডিকেটর ছাড়াই সে কিন্তু গোলাপি কালারটা প্রডিউস করছে। আর কি, ইন্ডিকেটর তো কিছু ক্ষেত্রে রিয়াকশনটাকে ক্যাটালিস্টও করে, মানে ফাস্ট করে, ঠিক আছে? এই ক্ষেত্রে ইন্ডিকেটর প্রয়োজন হয় না। কেন? এমনি এমনি রিয়াকশনটা ফাস্ট, মানে অন্য কিছু আর লাগে না। তাহলে কি বললাম, হোয়াই নো ইন্ডিকেটর ইজ রিকোয়ার্ড? প্রথম কথা হচ্ছে এর ইন্ডিকেটর প্রয়োজন হয় না। কেন? এমনিতেই কালার চেঞ্জ দেখায়। আর কি, এটা ইন্ডিকেটর কিছুটা তো রিয়াকশনকে ফাস্টও করে, কিন্তু এক্ষেত্রে রিয়াকশনটা এমনিতেই ফাস্ট, আবার ইন্ডিকেটর দিয়ে কি করবো? আরো ফাস্ট করার কোনো প্রয়োজন নেই। সো in this titration no indicator is required because this reaction produces color change without the help of any indicator, without the help of any indicator. And we know indicator catalyze the reaction, now this reaction is an auto-catalytic reaction, means without the help of the indicator the reaction gets catalyzed. So it does not require the indicator. We do not require the indicator. তার কোনো প্রবলেম আছে?
স্যার হ্যাঁ বল। তাহলে স্যার পিঙ্ক কালারটা কি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আছে? একদম। ওকে স্যার। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের কি কাজে ব্যবহার করা হয় সেই আগের দিনের রোল বল। হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড? ওই তো স্যার মিডিয়ামটাকে অ্যাসিডিক করে। টু মেক দ্যাম সলিউশন অ্যাসিডিক। হ্যাঁ স্যার। The sulfuric acid is added to make the solution acidic. বল কোনো প্রবলেম আছে? না আর স্যার। কারণ তাহলে ইন্ডিকেটর কেন প্রয়োজন হয় না, এটা যদি প্রশ্ন করে বলবি ইন্ডিকেটর ছাড়াই রিঅ্যাকশনটা ক্যাটালিস্ট হচ্ছে, কোনো ইন্ডিকেটর লাগে না। ইন্ডিকেটর ছাড়াই এর কালার তৈরি হয়ে যাচ্ছে, কালারটা গোলাপি হয়ে যাচ্ছে। So without the help of the indicator it produces a color change and indicator catalyzes the reaction, but here the reaction is it is an autocatalytic reaction. Means no indicator is required for catalytic. Means catalyzing. বল কোনো প্রবলেম আছে? বল না কোনো স্যার প্রবলেম? প্রবলেম নেই। নেক্সট পরের স্টেপটা আমরা বলি। এবার আমরা বলবো হচ্ছে মোট সল্টকে দিয়ে আয়রনের এস্টিমেশন। সেই একই কথা, সেই একই কথা। তাহলে কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পেটে নেবো, ঠিক আছে। 10 ml মোট সল্টটা পিপেট করব 100 ml কনিক্যাল ফ্লাস্কে। 10 ml মোট সল্টটা 100 ml কনিক্যাল ফ্লাস্কে পিপেট করব। 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব এবং সেই আগের দিনের কাজ 2 ml ফসফরিক অ্যাসিড যোগ করব। 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব এবং 2 ml ফসফরিক অ্যাসিড যোগ করব, ঠিক আছে। তাহলে প্রথমে বুলেটের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবো, তারপর 10 ml মোট সল্ট 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেবো, এবার 10 ml সালফিউরিক অ্যাসিড এবং 2 ml ফসফরিক অ্যাসিড নেবো, ঠিক আছে। এবং এটাকে টাইট্রেট করবো কতক্ষণ, যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে হালকা গোলাপি। এই টাইট্রেশনটাও আরো দুবার রিপিট করতে হবে, টোটাল 3 বার করতে হবে। 10 ml of more salt solution was taken in a 100 ml conical flask. Next, we'll add 10 ml sulfuric acid and 2 to 3 ml phosphoric acid. After that, it is titrated with potassium permanganate until the color turns pink. Until the color turns pink. This titration should be repeated another 2 times. Next, Bolto, what is the role of sulfuric acid here? What is the role of sulfuric acid here? স্যার সেম স্যার অ্যাসিডিক করছে। To make the solution acidic. What is the role of phosphoric acid? 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 Phosphoric acid is used to reduce the reduction potential of Fe+3, Fe+2 system. সেই আগের দিনের কথাবার্তা। ফসফরিক অ্যাসিডটা রিডাকশন পোটেনশিয়াল কমাতে কাজে লাগে কার? Fe+3 এবং Fe+2 সিস্টেমে, সেই একই কথা। So the role of phosphoric acid is the same. Phosphoric acid is used to reduce the reduction potential of Fe+3 and Fe+2 system. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। এবার ব্যালেন্সটা করতো সেই আগেরটার মতো। দেখ এখানে কি হচ্ছে, MnO4 মাইনাস কিসে পরিবর্তিত হচ্ছে বল? MnO4 মাইনাস কিসে কনভার্ট হচ্ছে? আগেই একটু আগে দেখালাম। MnO4 মাইনাস কিসে কনভার্ট হচ্ছে? স্যার Mn2+, Mn2+। আর Fe+2 কিসে কনভার্ট হচ্ছে? Fe3+। ভেরি গুড। এবার ব্যালেন্সটা কর। আমি ব্যালেন্সটা দেখানো আছে, আমি যদি দেখাতে চাইছি না। MnO4 মাইনাস Mn+2 তে কনভার্ট হচ্ছে এবং Fe+2 Fe+3 তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। So MnO4 minus is reduced to Mn+2 and more salt means Fe+2 is converted to is oxidized to Fe+. MnO4 minus একটা ব্যালেন্স নিজে রাখো। MnO4 minus Mn+2 তে কনভার্ট হচ্ছে, রিডিউসড হচ্ছে এবং Fe+2 Fe+3 তে অক্সিডাইজড হচ্ছে। MnO4 minus is reduced to Mn+2 and Fe+2 is oxidized to Fe+3. ব্যালেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি।
তবু দেখে করিস না, আমি 4-5 মিনিট টাইম দিচ্ছি, নিজেরা কর। MnO4 minus is reduced to Mn plus 2 and Fe plus 2 is oxidized to Fe plus 3. এবার ব্যালেন্সটা নিজেরা কর, আর আমার ব্যালেন্স বলবো না, দুটো ব্যালেন্স করেই দিয়েছি। অসুবিধা হলে বল, 5 মিনিট আমি টাইম দিচ্ছি। 5 মিনিট না, একটু কমই দেওয়া উচিত। সোজা ব্যালেন্স হয়ে গেছে স্যার। MnO4 minus is converted to Mn plus 2, is reduced to Mn plus 2, and Fe plus 2 is oxidized to Fe plus 3. কে পারবি না বল, স্যার হয়ে গেছে। বাকিরা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আরো 2-3 মিনিট টাইম দিচ্ছি, কর। যে পারবি না আমাকে বল যে আমি বুঝতে পারিনি, আমার এখানটা বুঝতে পারছি না। আমাকে খালি বলে দিই স্যার। সবাই যে মিলেছে না মেলে। স্যার হ্যাঁ বল। স্যার বলছি এখানে একটু বলুন তো, কেমন গুলিয়ে গেল এখানটা। কোনটা গুলোলো? এই ইকুয়েশনটা দেখে কেমন গুলিয়ে গেল। কোয়েশ্চেনটা দেখার দরকার আপনি নেই। বললেন ওটা বার করতে। MnO4 মাইনাস থেকে Mn প্লাস 2, Fe প্লাস 2 থেকে Fe প্লাস 3, এটা দেখে কর। তোর ইকুয়েশন দেখার দরকার নেই, ইকুয়েশন এসেই যাবে এমনিতে। MnO4 মাইনাস থেকে Mn প্লাস 2 আর Fe প্লাস 2 থেকে Fe প্লাস 3, ইকুয়েশন তোর এসে যাবে। তুই যদি করতে পারিস তোর ইকুয়েশন এসে যাবে, তোর ইকুয়েশন দেখার দরকার নেই। তারপর লাস্টে ওই গুণ ভাগ যোগ দিও। বল, কারো কোনো প্রবলেম আছে কিনা বল রে। না স্যার প্রবলেম নেই। বাকিরা কোথায় গেল? মুখ ফুক খুলছে না না, স্যার নেই। এই না দুজনেই স্যার তো নেই। মুখ- আর বাকি ব্যালেন্সটা মিলছে না মিলছে না বল সেটা আমার। হ্যাঁ স্যার মিলে গেছে। তাহলে আবার বলে দিচ্ছি, MnO4 মাইনাসের মধ্যে কটা অক্সিজেন আছে? হাউ মেনি অক্সিজেনস আর দেয়ার? হাউ মেনি অক্সিজেনস আর দেয়ার? 4টে স্যার। 4 oxygen. So we'll add how many water? 4 4 water. Next, how many hydrogens are extra? 8 So we'll add 8H plus to the left side. left side. Next, calculate the charge. What is the charge here? Charge MnO4 -1. -1 And 8H plus, what is the charge? plus 1 Plus 1 into how much? 8 plus 8 sir. Minus 1 plus 8. How? What is the total charge? plus 7. And what is the charge here? Here Two plus plus 2 2. Plus 7 to plus 2. So plus 7 to plus 2 means uh, how much reduction is required? plus 5 electron. Very good. In order to convert plus 7 to plus 2, we require the 5 electron. Very good. Next, Fe plus 2 to Fe plus 3. So what is the charge of Fe plus 2 here? What is the charge here? Plus 2 And what is the charge of Fe plus 3? plus 3 So in order to convert Fe plus 2 to Fe plus 3, what we will have to do? Plus 2 to plus 3? plus 1 electron. মারবো একটা কানের গোড়ায় প্লাস ইলেকট্রন বললে। Fe plus 2 থেকে Fe plus 3 করলে কি করতে হবে? ইলেকট্রন বিয়োগ দিতে হবে না যোগ দিতে হবে? যোগ দিতে হবে তো স্যার। যোগ দিতে হবে। এতক্ষণে এই বুঝলি যে 2 থেকে 3 করছিস, এটা যেমন প্লাস 7 থেকে প্লাস 2 করছিস, কমাচ্ছিস, তখন ইলেকট্রন যোগ না করতে স্যার বিয়োগ করতে হবে। এখানে প্লাস 2 থেকে প্লাস 3 করছিস, তাহলে ইলেকট্রনটা বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? বিয়োগ করতে হবে স্যার। তাহলে Fe plus 2 কতগুলো ইলেকট্রন বিয়োগ করতে হবে? একটা ইলেকট্রন। মাইনাসই হচ্ছে Fe plus 3, তাই তো?
তাহলে এখানে আছে যে 5 আর এখানে আছে 1, তাহলে কাটাকাটি করতে গেলে দুটো যোগ করে যদি কাটাকাটি করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? In order to cross it, here it is 5 and here it is 1. So in order to cross it, what we will have to do? Is কাটাকাটি করতে গেলে আমায় কি করতে হবে? দেখ এখানে 5টা আছে এখানে 1টা আছে, তাহলে কাটাকাটি করতে গেলে আমায় কি করতে হবে? এখানে 5টা ইলেকট্রন বেশি আছে এখানে 1টা ইলেকট্রন কম আছে, তাহলে কাটাকাটি করতে গেলে +5 -5 আনতে গেলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করতে হবে। কোনটাকে গুণ করতে হবে? ওই Fe3 ওই যা নিচেরটা, তাই তো? ভেরি গুড। হ্যাঁ। এবার যোগ করে দে জাস্ট, আর আমার কিছু করার নেই। So here there is +5 and here there is only -1 electron. So +5 here -1. So in order to cross this 5, we'll have to multiply this equation by 5. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। স্যার হ্যাঁ বল। স্যার বলছি ওই উপরে ওটা দেখা দরকার, তুই আইনি কি কোয়েশ্চেন দে। ও স্যার ওইটাই ওই 8H2 SO4 টা বুঝতে পারছিলাম না, 8টা কি আরে পরের দিন বলবো, পরের দিন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আগে আইনি কি কোয়েশ্চেন বুঝ। হ্যাঁ স্যার, আমি ওই ওপরেরটা দেখেই গন্ডগোলটা খাচ্ছিলাম। উপরেরটা নয়, তুই আইনি কি কোয়েশ্চেন দে। হ্যাঁ ওটা তো ঠিক আছে, ওটা তো করেছি। এবার হচ্ছে আমরা যেটা করব হচ্ছে এবার প্রেজেন্টেশন অফ ডাটা, সেই আগের দিনের কথা। ফার্স্ট ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য টেম্পারেচার, রুম টেম্পারেচার লিখবি। প্রেজেন্টেশন অফ ডাটা এটা তোদের শেখাবো না। টেম্পারেচার ইজ হাউ মাচ ডিগ্রি সেন্টিগ্রেড লিখবি, তোদের মোবাইল থেকে ঝেড়ে লিখবি, বুঝতে পেরেছিস? 30 না 32 সেটা দেখে লিখে দিবি, ঠিক আছে? এটা জানিস নিশ্চয়ই। নেক্সট হচ্ছে কি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এবার এগুলো বলার কিছু নেই। ফার্স্ট এ নাম্বার অফ টাইট্রেশনস means how many times the titration is carried out. For first one it is 1, for second one it is 2, and for third one it is 3. Next the volume of oxalic acid, how much volume of oxalic acid is taken every time? কত ভলিউম oxalic acid নিয়েছি? স্যার 10 ml। দেখ 10 10 10 initial means from where the bullet reading is started. Bullet reading has been started. Every time it will be 0. Initial reading প্রত্যেকবারই কি হবে? 0, তাই তো? Yes sir। And what will the final reading? For first one it is 10.1, second one is 10.2, and for third one it is 10.3. Any problem? For first one it is 10.1, for second one it is 10.2, and for third one it is 10.3. So what is the difference? Difference means final minus. Initial। So difference for first one is 10.1, for second one it is 10.2, and for third one it is 10.3. দেখ ইনিশিয়ালটা হচ্ছে প্রত্যেকবার 0 ধরলাম, ফাইনাল গুলো প্রথমবার 10.1, সেকেন্ড বার 10.2, থার্ড বার 10.3. So difference means final minus initial. So first one is 10.1 minus 0 means 10.1, second one is 10.2 minus 0 it is 10.2, and for third one it is 10.3 minus 0 it is 10.3. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা কোথায় গেলি রে? না স্যার। না স্যার। না স্যার। Next, what is the average volume of potassium permanganate? 10.1 plus 10.2 plus 10.3 divided by 3 how much? Divided by 3। so what is the value? 10.2. তাহলে আরেকবার বলছি, টাইট্রেশন আমরা 3 বার করলাম। প্রথমবার নিলাম 1, সেকেন্ড বার নিলাম 2, থার্ড বার নিলাম 3। অক্সালিক অ্যাসিডের ভলিউম প্রথমবার 10, সেকেন্ড বারও 10, থার্ড বারও 3। ইনিশিয়াল রিডিং প্রত্যেকবারই আমরা 0 থেকে শুরু করি। ফাইনাল মানে যেখানে তোমার কালারটা গোলাপি হয়ে যাচ্ছে। প্রথমবার 10.1, সেকেন্ড বার 10.2, থার্ড বার হচ্ছে 10.3। ডিফারেন্স কত হবে? 10.1 মাইনাস 0 মানে 10.1, সেকেন্ডটা হচ্ছে 10.2 মাইনাস 0 মানে 10.2, থার্ডটা 10.3 minus 0 মানে 10.3. So what is the average volume of potassium permanganate? 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. It is equal to 10.2. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট স্যার এখানে 10.3 টা কেন দিলাম? ওটা 0.3 এর থেকে বড়, মানে অনেকটা বেশি ডিসটেন্স হয়ে যাচ্ছে। কোথায়?
ঠিক করে হিসাব কর 10.3 থেকে 10.1 এর ডিফারেন্স কত 0.2 হচ্ছে না তার বেশি হচ্ছে সরি স্যার ঠিক আছে, হ্যাঁ 0.2 হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্রেংথ আমি ওটা শুধু 10 দেখছিলাম। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ অক্সালিক অ্যাসিড ইট ইজ সাপ্লাইড 0.1 নরমাল ঠিক আছে অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ হচ্ছে সাপ্লাইড 0.1 নরমাল স্ট্রেংথ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বার করব the strength of oxalic acid is supplied is 0.1 normal we have to find out the strength of potassium permanganate next নিজেরাই বল ফর্মুলা কি বসাবো এগুলো আমি আর বলবো না strength of oxalic acid is supplied is 0.1 normal so we have to calculate the strength of potassium permanganate and oxalic acid এর strength দেয়া আছে 0.1 normal এবার strength of potassium permanganate বার করতে হবে এবার বল কি ফর্মুলা বসাবো V1 equals to V2S2. V1S1 is equal to V2S2. V1 is equal to কি? Volume of oxalic acid. S1 is equal to strength of oxalic acid. V2 is equal to mean volume of potassium permanganate. S2 is equal to strength of potassium permanganate. হলো? এই একই কথা। V1S1 is equal to V2S2. V1 is equal to volume of oxalic acid. S1 is equal to strength of oxalic acid. V2 is equal to volume of potassium permanganate. S2 is equal to strength of potassium permanganate. What is the volume of oxalic acid? কত ভলিউম অফ অক্সালিক অ্যাসিড নিয়েছি আমরা প্রত্যেকবার how much volume of oxalic acid is taken 10 ml 10 ml sir. 10 ml what is the strength of oxalic acid 0.1 normal 0.1 normal. 0.1 normal what is the mean volume of potassium permanganate 10.2 ml 10.2 find out the strength of potassium permanganate so volume of oxalic acid is 10 ml strength of oxalic acid is 0.1 normal mean volume of potassium permanganate is 10.2 find out the strength of potassium permanganate it is our word ঠিক আছে so volume of oxalic acid হচ্ছে 10 ml strength of oxalic acid is 0.1 normal mean volume of potassium permanganate is 10.2 and find out the strength of potassium permanganate so just put the value V1 means 10 S1 means 0.1 so 10 into 0.1 is equal to V2 means 10.2 into S2. 10.2 into S2. So calculate S2. S2 is equal to 10 into 0.1 by 10.2. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই So V1 is equal to 10. S1 is equal to 0.1. So 10 into 0.1 is equal to V2 means 10.2 and find out S2. So S2 is equal to 10 into 0.1 by 10.2. So find out the strength. What is the strength? এখানে দেখেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই নিজেরা ক্যালকুলেট করো what is the strength স্যার 0.098 0.098 বল কোনো প্রবলেম আছে 0.098 ঠিক আছে কারো কোনো প্রবলেম আছে না স্যার নেক্সট এবার পরের টেবিলটা কি এস্টিমেশন অফ আয়রন ইন মোর সল্ট সলিউশন এই আগের দিনের টেবিল নাম্বার অফ টাইট্রেশনস means how many times the titration is carried out next is the volume of more salt solution taken এক টেবিল এক নাম্বার অফ টাইট্রেশন মানে কবার এক্সপেরিমেন্টটা করেছি প্রথমবার 1 সেকেন্ডবার 2 তৃতীয়বার 3 number of titration means how many times the experiment is carried out for first one it is 1 for second one it is 2 and for third one it is 3 next what is the volume of more salt solution taken every time we take the volume how much volume is taken every time more salt solution স্যার 10 ml how much volume of more salt solution is taken every time 10 ml 10 ml just see volume of more salt solution taken is 10 ml next initial means from where the reading is started reading of the bullet has been started so for first one it is 0 for second one it is 0 and for third one it is 0 next final means where the color changes to which color where the color changes to which color light pink so for first one it is 10.1 for second one is 10.2 and for third one it is 10.3 বলো কোনো প্রবলেম আছে নাম্বার অফ টাইট্রেশন মানে তুমি কবার এক্সপেরিমেন্টটা করেছো প্রথমবার 1 সেকেন্ডবার 2 থার্ডবার 3 নেক্সট হচ্ছে মোর সল্ট সলিউশন কত করে নিয়েছো 10 ml করে ইনিশিয়াল প্রত্যেকবারই হচ্ছে 0
ফাইনাল হচ্ছে কি যেখানে তোমার কালারটা লাইট পিঙ্ক হচ্ছে। প্রথমবার 10.1, সেকেন্ডবার 10.2 এবং থার্ডবার 10.3। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স মিন্স ফাইনাল মাইনাস Initial. initial. So for first one it is what? 10.1. For second one 10.2. and for third one? 10.3. Very good. What is the average volume? 10.2 ml. How? What is that? 10.1 plus 10.2 plus 10.3 divided by 3. Very good. What is the average volume? It is 10.2. Now what is the strength of potassium permanganate? We have calculated. What is the strength of potassium permanganate? 0.098 S2. 0.098. Next we have to calculate the strength of moles of solution and amount of iron. Yes. So mean volume of potassium permanganate is 10.2. Strength of potassium permanganate বেরিয়েছে 0.098. এবার মোট সলিউশনের স্ট্রেংথটা বার করব এবং অ্যামাউন্ট অফ আয়রনটা বার করব। বলো কারো কোনো প্রবলেম আছে এই জায়গাটা? না স্যার। বাকিরা কোথায়? নেক্সট এবার আমরা বসাই। কি বসালাম? V3S3 is equal to V4S2. What is V3? V3 is equal to what? Volume of mole salt. S3 is equal to what? Strength of mole Strength salt. of mole salt. V4 is equal to what? এখানে কিন্তু ভলিউম লেখা আছে। কি হবে? Sir, mean volume of KMnO4. Mean volume of KMnO4. What is S2? Strength of KMnO4. Strength of Very good. V3 is equal to volume of more salt. S3 is equal to strength of more salt. V4 is equal to mean volume of KMnO4. S2 is equal to strength of KMnO4. What is the volume of more salt? What is the volume of more salt? 10 ml. 10 ml. We have to calculate which value? Sir, S3 বার করতে হবে। S3. What is the mean volume of V4? 10.2 ml. 10.2 ml. Very good. What is the strength of KMnO4? 0.098 normal. Very good. V3 হচ্ছে ভলিউম অফ মোট সল্ট, আমরা 10 ml নিয়েছি। S3 স্ট্রেংথ অফ মোট সল্ট আমাকে বার করতে হবে। V4 মিন ভলিউম অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা আমরা কত নিয়েছি? 10.2 ml, তাই তো? আর স্ট্রেংথ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা আমরা একটু আগেই বার করলাম, কত বেরোলো আমি ভুলে গেছি, স্ট্রেংথটা 0.098, তাই তো? এবার পুট করো। 10 into volume of mole salt is 10 ml. You have to calculate S3. Next, volume of KMnO4 solution is 10.2. And what is the strength of KMnO4 solution? It is 0.098 normal. So find out S3. Volume of mole salt টা 10 নিলাম, S3 টা বার করলাম, ভলিউম মিন ভলিউমটা 10.2 নিলাম এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্রেংথটা 0.098 নরমাল নিলাম। এবার S3 বার করো। 10.2 into 0.098 by 10 করো, ক্যালকুলেট করো। এবার খেলা আছে, ওই জন্যই আমি বললাম এরপর খেলাটা আছে। স্যার বেড়েছে 0.099 0.099 মানে সেটা আমরা কি লিখতে পারি? 1 normal sir. 0.1 normal. 0.099 এর পরে আরো কিছু আছে। 0.099 এর পরে আর কি আছে? আরো নিশ্চয়ই ডিজিট আছে। হ্যাঁ স্যার, 0.09996। তাহলে কি হলো? 0.09996 মানে আমরা কি লিখতে পারি? 0.01। মানে 0.1 নরমাল, তাই তো? হ্যাঁ স্যার। নেক্সট, এবার আয়রনটা কত বার করব? মোট সল্টে আয়রন কত আছে? 0.1 into equivalent weight of iron. What is the equivalent weight of iron? 56। এটা জানিস? অ্যামাউন্ট অফ আয়রন কি করে বার করব? 0.1 যেটা বেরোলো স্ট্রেংথ অফ মোট সল্ট, যেটাকে কত দিয়ে গুণ করব? আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে। আগেও শিখিয়েছি, আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে গুণ করতে হবে। তো স্ট্রেংথ
of more salt, strength of iron is 0.1, strength of more salt is 0.1. Next, you have to multiply with the equivalent weight of iron. What is the equivalent weight of iron? It is 56 gram per liter. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। So 0.1 should be multiplied. স্যার একটা কোশ্চেন আছে। কোশ্চেন বলো। স্যার বলছি এই V3S3 গুলো কখন কোনটা হবে এটা বুঝবো কি করে? তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো, তুমি বুঝে সুঝে নিতে হবে। কেননা স্যার আগের দিন V3 টা ছিল K2CR2O7 এর ভলিউম, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। এখানে গন্ডগোলটা ওর কথা এসছি মানে যেটা তোমার আননোন সেটাকে নিতে হবে। যেটা আননোন, যেটা তোমার জানা নেই, তার স্ট্রেনটাকে নিতে হবে। এবার বুঝেছো? মানে যেটা তোমার জানা নেই তার সেটাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট অ্যামাউন্ট অফ আয়রন কি বেরিয়ে গেল, 5.6 গ্রাম পার লিটার বেরিয়েছে। এরপর একটু খেলা জমবে, ঠিক আছে? এরপর একটু খেলা আছে, আমরা যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বার করবো সেই খেলাটা আছে, ঠিক আছে? এবার একটু ভালো করে শুনুন, এবার একটু স্লোলি বলুন। দেখো কত মোর সল্টের অ্যামাউন্ট আমরা পেলাম, কত মোর সল্টের অ্যামাউন্ট আমরা কত পেলাম। দেখো মোর সল্টের অ্যামাউন্ট কত পেয়েছি, 5.6 gram liter inverse. মানে অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট কত, 5.6 গ্রাম পার লিটার, তাই তো? হ্যাঁ মানে আমাদের মোর সল্টে আয়রন কতটা আছে, 5.6 গ্রাম পার লিটার, তাই তো? এবার দেখো মোর সল্টের ফর্মুলা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মোর সল্ট? FeSO4 NH4 whole twice SO4 XH2, ঠিক আছে? এবার বার করো তো মলিকুলার ওয়েটটা, হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ আয়রন? তোমরা সবাই জানো, হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ আয়রন? স্যার 56. 56. What is the molecular weight of sulfur? লেখো 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 লেখো। ফর্মুলা অফ মোর সল্ট হচ্ছে FeSO4, NH4 whole twice SO4, XH. What is the molecular weight of iron? We have already told its molecular weight is 56. Next, what is the molecular weight of the sulfur? 32. Lek 56. Lek ব্র্যাকেটে লেখ 56 for iron. লেখ এরকম ভাবে লেখ 56 for iron plus 32 for sulfur. লেখ এই ফর্মে লেখ 32 for sulfur plus অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ অক্সিজেন? 16. বলো। How many oxygens are present? 4. So 4 into 16 bracket লেখ for oxygen plus 62. 4 into 16 bracket লেখ for oxygen. 4 into 16 bracket লেখ for oxygen. নেক্সট এটা নিজেরা বল, NH4 whole twice এটা কত হবে? What is the molecular weight of nitrogen? 14. 14 plus hydrogen 4 মানে এক এক করে চারটে। 1 into how much? 4 স্যার। 4. So 14 plus 4, what is the actual molecular weight of NH4? 18. 18. 18 should be multiplied by how much? 2. 2. তাহলে আরেকবার বলছি, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 into 4 মানে 4। 14 plus 4 মানে হচ্ছে 18। 18 কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। বল কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আবার বলছি, প্রথমে আয়রনের জন্য 56, সালফারের জন্য 32, অক্সিজেনের জন্য কত? 16 into 4, ঠিক আছে? এবার ভালো করে বোঝার চেষ্টা কর, NH4 টা একসাথে করতে হবে। নাইট্রোজেনের জন্য 14 প্লাস হাইড্রোজেনের জন্য 4, টোটাল বেরোলো হচ্ছে 18। সেই 18 কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 18 into 2 ফর ব্র্যাকেটে লেখ ফর NH4। নেক্সট SO4 টা আবার বল, প্লাস হাউ মাচ? স্যার টোটাল 96। না যোগ করে বল। সালফার হাউ মাচ? সালফার স্যার 32।
আর অক্সিজেনের 4 আর into oxygen? 16 64 4 into 16 64 একদম ওইভাবে লিখ 32 প্লাস 16 ইন্টু 4 yes sir টোটাল মলিকুলারটা কত বেরোবে আগে এই অবধি 96 না টোটাল যোগ করে এতগুলো যে হলো টোটাল যোগ করে কত বেরোবে তারপর ওয়াটারটা আসবে 284 284 আর প্লাস 18x স্যার 284 বল কারো কোনো প্রবলেম আছে কি আবার বলছি আয়রনের জন্য 56 সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের জন্য 16 ইন্টু 4 ঠিক আছে প্লাস NH4 টোটাল কত পেলাম নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 4 মানে 18 ইন্টু 2 মানে 36 পেলাম ঠিক আছে প্লাস 36 প্লাস আবার সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের জন্য আবার 16 ইন্টু 4 টোটাল কত হচ্ছে যোগ করে সেটা আমাকে বল যোগ করে কত হচ্ছে বল যোগ করে বল কত হচ্ছে হ্যাঁ স্যার 284 হচ্ছে স্যার গোপাল নয় বাকিরা বল কত হচ্ছে শুনছে কিনা তাহলেই বুঝতে পারবো কোথায় গেলি রে বাকিরা হাওয়া খেতে চলে গেলি হ্যাঁ স্যার 284 হচ্ছে 284 এবার বল কতগুলো জল আছে হাউ মেনি ওয়াটারস আর প্রেজেন্ট x water sir x what is the molecular weight of water ঠিক করে বার কর 18 so 284 plus 18 into how much x x এক বুঝতে পারলি তাহলে এটা হচ্ছে 284 plus x ওয়াটার মানে x into hydrogen means 1 into 2 means 2 plus oxygen means 16 is 18x ফার্স্টটাকে বল জলের মলিকুলার ওয়েট কত অক্সিজেনের জন্য 16 এবং হাইড্রোজেনের জন্য 2 টোটাল বেরোলো হচ্ছে 18 কতগুলো জল আছে x তাই জন্য 18x বল কোনো প্রবলেম আছে না স্যার তাহলে হাইড্রোজেনের জন্য 2 অক্সিজেনের জন্য 16 টোটাল হচ্ছে 18 কতগুলো জল আছে এক্সটা তাই জন্য 18x ঠিক আছে এবার এইগুলো বল আর আমরা কতটা আচ্ছা 1 মোল মোট সল্টের মধ্যে কত গ্রাম আয়রন থাকে কত দিয়ে গুণ করছি আমরা 1 মোল মোট সল্টের মধ্যে কত গ্রাম আয়রন থাকে কত দিয়ে গুণ করছি আমরা 56 5 point না এইখানটা দেখ কত দিয়ে আমরা গুণ করছি 56 56 1 মোল মোট সল্টের মধ্যে 56 গ্রাম আয়রন থাকে কত দিয়ে গুণ করবি সেটাই হচ্ছে মলিকুলার ওয়েট বা আয়রনের মলিকুলারটা আমি এখানে লিখলাম দেখ আয়রনের মলিকুলার ওয়েট কত আয়রনের মলিকুলার ওয়েট কত 56 sir Very good. তাহলে 1 mole more salt contains the molecular weight of iron. What is the molecular weight of iron? 56 What is the molecular weight of iron? বল 56 56 56 আমরা এখানে পুট করেছি আয়রনের মলিকুলার ওয়েট ঠিক আছে তাহলে 1 মোল মোট সল্টের মধ্যে কত গ্রাম আয়রন আছে 56 গ্রাম হলো এই অবধি অসুবিধা আছে বল অসুবিধা থাকলে বল আমি বলেই দিয়েছিলাম আজকে একটু টাইম লাগবে না স্যার 1 মোল মোট সল্টের মধ্যে কত গ্রাম আয়রন আছে 56 তাহলে এই অবধি কোনো অসুবিধা থাকলে বল নেই স্যার বাকিরা কোথায় গেলি নেই স্যার কোনো অসুবিধা নেক্সট নেক্সট আমরা কত গ্রাম আয়রন পেয়েছিলাম কত গ্রাম আয়রন পেয়েছিলাম 5.6 গ্রাম এটা তো আমরা ধর একটা ব্যালেন্সে তো মোল সল্ট ওজন করেছিলাম এটা তোকে সাবট্রাক্ট করে দিবি ঠিক আছে গতবারের ভ্যালুটাই নিয়েছি 39.2 গ্রাম মোল সল্ট আমরা ওজন করেছি গতবারের ভ্যালুটাই লেখা আছে যে আমরা কতটা মোল সল্ট ওজন করেছি সেটা কিন্তু তোকে ভ্যালুটা দিয়ে দেবে ঠিক আছে আমরা গতবারে ওজন করে গতবারে আমরা যে ওজনের ভ্যালুটা সেটা আমি নিয়ে নিয়েছি 39.2 গ্রাম ঠিক আছে এটা গতবারের ভ্যালু আমি বলেই দিচ্ছি মানে দেখ আমরা কতটা আয়রন পেয়েছি কতটা আয়রন পেয়েছি কতটা আয়রন আছে এখানে দেখ স্যার 5.6 গ্রাম
5.6 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে আছে যেটা ওজন করেছি আমরা? কত ওজন করেছি? 39.2 গ্রাম। কত গ্রাম ওজন করেছি? So 39.2 গ্রাম। কতবারে যেটা ওজন করেছিলাম সেই ভ্যালুটাই লেখা আছে। তাহলে 5.6 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে আছে? মোট সল্টটা ওজন করেছিলাম সেটা কত গ্রাম? 39.2 গ্রাম। 39.2 গ্রাম। ঠিক আছে, মানে যেটা আমরা ওজন করেছিলাম গতবারে যেটা ওজন ছিল সেটাই আমি দিচ্ছি। তাহলে 5.6 গ্রাম আয়রন is present in 39.2 gram more salt. Now what is the molecular weight of iron? What is the molecular weight of iron? 56 grams. 56 gram of iron is present in how much gram? Calculate. $56 gram of iron is present in how much gram of more salt? Calculate it. 5.6 গ্রাম আয়রন আমরা যে ওজন করেছিলাম সেটা কত? 39.2 গ্রাম মোট সল্টের মধ্যে ছিল। এবার আমরা মলিকুলার ওয়েট হচ্ছে 56 গ্রাম। তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে থাকবে সেটাকে ক্যালকুলেট কর, কত হচ্ছে? স্যার 392 গ্রাম। কি? স্যার 392 গ্রাম। ভেরি গুড। স্যার 392 গ্রাম। হ্যাঁ, 5.6 গ্রাম আয়রন আমরা যে ওজন করেছিলাম তার মধ্যে ছিল, ওজনটা 39.2 গ্রাম। এবার তাহলে 56 গ্রাম আয়রন কত গ্রাম মোট সল্টের মধ্যে থাকবে? 392 গ্রাম। ঠিক আছে, 392 গ্রাম। ভেরি গুড। দেখ বল এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম হলে আমি সেখানেই থামবো। বল। 5.6 গ্রাম প্রেজেন্ট আছে 39.2 গ্রাম যেটা ওজন করা হয়েছিল, কতবারে ওজনটা করা হয়েছিল। So 56 gram means molecular weight of iron is present in how much gram? This is 392 gram. Any problem? স্যার এই মোরসরের ওয়েটটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, এটা সাপ্লাইড করা থাকবে। তোমাদের যখন ক্যালকুলেশন দেবো আমি 39.2 39.1 এটা বলে দেবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার বলো তো this so 56 gram iron is the what is 56 gram iron means what is it called? এটাকে কি বলা হয়? 56 গ্রাম আয়রনটাকে আমরা কি বলি? স্যার 1 মোলের মধ্যে যতটা লাগছে স্যার। মানে মলিকুলার ওয়েট না? নয়, মলিকুলার ওয়েট স্যার। so 56 gram is the molecular weight of iron. So 392 gram will be what? 392 gram will be what? Our molecular weight? মোর সল্ট স্যার। Very good. More salt. 56 গ্রামটা কি? আয়রনের মলিকুলার ওয়েট। তাহলে 392 গ্রামটা কি হবে? মোট সল্ট। More salt. 56 gram is the molecular weight of the iron. So what will be the 392 gram? 392 gram will be the molecular weight of the more salt. বল এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? যদি 56 গ্রাম আয়রনের মলিকুলার ওয়েট হয় তাহলে সেই 56 গ্রাম আয়রনটা থেকে যত গ্রাম মোট সল্ট পেলাম সেটা কিন্তু মোট সল্টের মলিকুলার ওয়েট। বল কোনো প্রবলেম আছে? 56 গ্রাম আয়রনটা যদি আয়রনের মলিকুলার ওয়েট হয় তাহলে সেখান থেকে যত মোট সল্ট পেলাম সেটা কিন্তু মোট সল্টের মলিকুলার ওয়েট। বল কোনো প্রবলেম আছে? না হ্যাঁ স্যার। স্যার। Next, what we have find out? Molecular weight of more salt is what is the value? What is the value? Molecular weight of more salt? 284 plus 18x. 284 plus 18x is equal to what is the actual molecular weight? 392 392. Now what is x called? water of crystallization To find out x. This is 0. স্যার So, 6 বেরিয়েছে আমরা পেয়েছিলাম মোট সল্টের মলিকুলার ওয়েট হচ্ছে 284 plus 18x. So 284 plus 18x is equal to what is the actual molecular weight of more salt? Actual molecular weight is 392. This is equal to 392. So find out x. X is nothing but water of crystallization. বল কারো কোনো প্রবলেম আছে? তারপর আমি ভিডিও দেখাবো। ভিডিও কোনো বেশিক্ষণের না, 5-10 মিনিট, 5 মিনিট। বল কারো কোনো প্রবলেম আছে? তো না স্যার
284 plus 18x is the molecular weight of more salt. Just see 284 plus 18x is the molecular weight of more salt. Now, what will be the actual molecular weight? Actual molecular weight is 392. So find out x. X is nothing but water of crystallization. বল কোনো প্রবলেম আছে? এটা একটু খিচুড়ি ক্যালকুলেশন, ঠিক আছে? এটা আগের গুণের মতো অতটা সোজা না, একটু খিচুড়ি। এটা সবচেয়ে শক্ত প্র্যাকটিক্যাল সিলেবাসে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার। বাকিরা কোথায় গেল? না স্যার নেই। আমি পিপিটিটা পাঠিয়ে দেবো, অসুবিধা হলে তো আমি আছি। তাহলে আবার বলছি, 56 gram is the molecular weight of iron. So what will be the molecular weight of more salt? Molecular weight of more salt will be 392. Now, what is the actual? So we have calculated the molecular weight of more salt. What is the value? 284 plus 18x. And what is the actual value? Is equal to what? 392. This is the actual value. So find out x. মানে 56 গ্রামটা হচ্ছে আয়রনের মলিকুলার ওয়েট, সেখান থেকে আমরা মোর সল্টের মলিকুলার ওয়েট পেলাম, সেটা কত? 392 গ্রাম। এবার মলিকুলার ওয়েটটা আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম, সেটা কত? 284 প্লাস 18x। টোটালটার ভ্যালু কত? 392। এখান থেকে আমরা এক্সটা বার করলাম। এক্সটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি। বল কারোর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার নেই। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিডিও, ঠিক আছে? খুব সোজা। এক সেকেন্ড। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিডিওতে, ঠিক আছে? এক সেকেন্ড, সব প্রেজেন্টিং করি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমরা তোদের ভিডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ভিডিওর লিঙ্কটা আগে তুলে নিই, সুবিধা হবে। 5 মিনিট করে ভিডিও, বেশি কোনো ঝামেলার নয়, ভিডিও গুলো খুবই সোজা একদম। আমারও বলার কিছু নেই, তোরা ভাষাগুলো শুনবি। এটাকে পেস্ট করি। এক্সিট নাও করি, হোম ট্যাব। Determination of নেটের প্রবলেম আছে তো? concentration ব্যাস রে, গেল রে। of KMnO4 solution using oxalic acid. Titration is a common laboratory technique used to determine the unknown concentration of a given solution. In this titration, the strength of the given potassium permanganate is determined by titrating it against standard solution of oxalic acid. In the reaction between potassium permanganate and oxalic acid, permanganate ion is reduced to manganese 2 ion in the acidic medium and oxalate ion is oxidized to carbon dioxide. Our aim here is to determine the concentration of a given potassium permanganate solution by titrating it against standard solution of oxalic acid. Materials required: oxalic acid crystals, potassium permanganate solution, dilute sulfuric acid, distilled water, electronic balance, weighing bottle, spatula, 250 ml beaker, 250 ml standard flask, 250 ml conical flask, glass rod, funnel, test tube, dropper, 50 ml burette, burette stand,
20 ml pipette, and hot plate. Procedure. আচ্ছা প্রথমটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ প্রথমটা Preparation তোর of দরকার প্রিপারেশনটা দরকার 50 ml, 0.1 molar standard solution of oxalic acid. The weight of a solute required to prepare the molarity of prepared solution of oxalic acid is 0.1 molar. Determination of concentration of potassium permanganate using standard solution of oxalic acid. Take the burette, rinse it with distilled water and drain the water. Repeat this process 2 or 3 times to drain out the impurities from the burette. Then pour a small volume of potassium permanganate solution into the burette through the funnel. Rinse the burette and drain out the solution. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the burette. Use the funnel to fill the burette with potassium permanganate solution to just above the zero mark. Take the beaker and place it below the burette and slowly open the stopcock so that potassium permanganate is allowed to run out into the beaker and set the initial burette reading as 0. Clamp the burette vertically in the burette stand. Take the 20 ml pipette, pipette out a small volume of distilled water, rinse it and drain the water. Repeat this process 2 or 3 times to remove the impurities from the pipette. After rinsing with water, pipette out a small volume of oxalic acid solution, rinse the pipette and drain it. Repeat this step 2 or 3 times to remove any moisture inside the pipette. Now pipette out the oxalic acid solution from the standard flask until the solution level is just above the calibration mark on the pipette. Close the upper end of the pipette with the index finger. Slowly release the finger so that the solution is allowed to run slowly until the lower edge of the meniscus just touches the mark on the pipette, so that the volume of the solution becomes 20 ml. Carefully transfer the 20 ml oxalic acid solution into the clean conical flask. Touch the tip of the pipette with the bottom of the conical flask to transfer the remaining solution from the pipette. Now add about 20 ml, which is the test tube full of dilute sulfuric acid, to the oxalic acid solution in the conical flask. Place the flask over the hot plate and heat the contents of the conical flask to 60 to 70 degrees Celsius as the reaction takes place at a higher temperature. Place the conical flask on the white surface of the stand under the burette to correctly view the color change. Run potassium permanganate solution dropwise from the burette into the conical flask with constant shaking of the solution in the conical flask. Continue till the color of the solution changes from colorless to light pink on addition of the last single drop of potassium permanganate. This is called the end point. Note down the final burette reading and repeat the same procedure until concordant values are obtained. Record the observations in the tabular column. Calculations. আচ্ছা ক্যালকুলেশনটা আমি আর দেখালাম না, ঠিক আছে? ওটা তো আমি করে দিয়েছি। কোথায় গেলি রে? হ্যাঁ স্যার আছি। দেখা যাচ্ছে তো? দেখা গেছে ভিডিও? হ্যাঁ স্যার দেখা গেছে স্যার, শোনাও। হ্যাঁ স্যার। হ্যাঁ বল 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 বলতে থাক বলতে থাক। রাহুল দত্ত কি বলছিস? কি বলবো স্যার, আপনি বলেন দেখতে পেলেন তো ওই জন্যই বললাম। হ্যাঁ এবার পরেরটা আমি চালাচ্ছি, ঠিক আছে? আমি এবার প্রেজেন্ট নাও করি ক্রোম ট্যাব। এবার আমরা ফুল স্ক্রিন করে দিই। দাঁড়া এবার কি হলো? দাঁড়া 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 কি হলো? ফুল স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে গেল, দাঁড়া।
determination of concentration of KMnO4 solution using ferrous ammonium sulfate. এক সেকেন্ড কেয়ার করছে। The process of titration is used to determine the strength of a given solution of potassium permanganate. এইসব তো সেন্স দরকার In নেই, this আমি আসল জায়গাটা যাচ্ছি। procedure, 0.05 এইখানে determination of strength of potassium permanganate using standard solution of more salt. এটা আমাদের একটু আলাদা। Take the burette, rinse it with distilled water and drain the water. Repeat this process 2 or 3 times to drain out the impurities from the burette. Let us then pour a small volume of potassium permanganate solution into the burette through a funnel. Rinse the burette and drain out the solution. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the burette. Use the funnel to fill the burette with potassium permanganate solution to just above the 0 mark. Place a beaker below the burette and slowly open the stop cork so that the potassium permanganate flows into the beaker. Then set the initial burette reading as 0. Take the 20 ml pipette out a small volume of distilled water. Rinse it and drain the water. Repeat this process 2 or 3 times to remove the impurities from the pipette. Pipette out a small volume of more salt solution. Rinse the pipette and drain it. Repeat this process 2 or 3 times to remove any moisture inside the pipette. Pipette out 20 ml of more salt solution from the standard flask. To do this, first pipette out the solution until the level is just above the calibration mark, then close the upper end of the pipette with the index finger and slowly release the finger, bringing the level of the solution lower. Transfer the more salt solution into the clean conical flask and touch the tip of the pipette to the bottom of the conical flask to transfer the remaining solution. Now add about 20 ml, which is a test tube full of dilute sulfuric acid, to the more salt solution in the conical flask. Place the conical flask on the white surface of the stand under the burette. Titrate the solution in the conical flask against the potassium permanganate solution from the burette. Keep rotating the conical flask during the titration and stop the titration when the solution turns to a light pink color. This is the end point. Note down the final burette reading and repeat the titration until concordant values are obtained. Record the observations in a tabular column. Calculations. আচ্ছা, ওরা 20 ml করে করেছে, ঠিক আছে, আমরা কিন্তু 10 ml করে জেনারেলি করি, মানে প্রসিডিওরটা একই, ওরা শুধু 20 ml করে করেছে, আমরা শুধু 10 ml করে করি, ঠিক আছে, প্রসিডিওরটা একই, ঠিক আছে। They have done the experiment with 20 ml, but we will do the lab with 10 ml. বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা আজকের ল্যাবে? না স্যার, প্রবলেম নেই। তাহলে ওই একই কথা, অ্যাসাইনমেন্ট পাঠাবো একটা, সলভ করবি বিভিন্ন ভ্যালু দিয়ে, ঠিক আছে? ঠিক আছে স্যার।